লকডাউনে কৌশল পাল্টে ছিনতাই ডাকাতি, এটিএম বুথ ফার্মেসিতে সতর্কতার তাগিদ। নারায়ণগঞ্জ থেকেই করোনা ছড়িয়েছে ৪৪ জেলায়, লকডাউন ৪১, এখনো মুক্ত ৫ জেলা। করোনায় মনোবল হারানোর কিছু নেই, সুষম খাবার, আইসোলেশনের পরামর্শ সুস্থদের। করোনায় বন্ধ গণপরিবহন, দিনে ক্ষতি ৫০০ কোটি টাকা, সহজ শর্তে ঋণ চান মালিকরা। এবং যুক্তরাষ্ট্রে করোনায় মৃত প্রায় ৫০,০০০, লকডাউনে ক্ষতির মুখে ৯০% শিক্ষার্থী। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনা দুর্যোগের এ সময়ে দেখা যাচ্ছে অপরাধের নিত্য নতুন ধরন। পিপিই মাস্ক পরে পুলিশ ও স্বাস্থ্যকর্মী সেজে বাসাবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসকরাও হাসপাতালে যাওয়া আসার পথে শিকার হচ্ছেন ছিনতাইয়ের। যদি কেউ এমন ঘটনার সম্মুখীন হন, তাহলে জরুরি সেবাদান কেন্দ্র 999-এ ফোন করার পরামর্শ পুলিশ সদর দপ্তরের। মুন্সিগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন মাঠপাড়া এলাকার এই বাসায় গত 10 এপ্রিল সুরক্ষা সামগ্রী ও মাস্ক পরে একদল ডাকাত আসে। এর আগে 25শে মার্চ আরেক দফায় একই বাসায় আসে ডাকাত দল, খোয়া যায় মূল্যবান সামগ্রী। বাসার ভুক্তভোগী মালিকের অভিযোগ, এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে গেলেও থানা তা নেয়নি। লাস্টবার আমার 4 তলায় কিছু পরিমাণের মালামাল তারা ফ্ল্যাট থেকে নিয়ে গিয়েছে। তার কিছুদিন পরে তারা আবার এসেছিল, আমার বাসার যে সিসি ক্যামেরাগুলি ছিল সেগুলি খুলে নিয়েছে। গত 18 এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে ডিউটি করে ফিরছিলেন এই চিকিৎসক। পথ রোধ করে দিনে দুপুরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঢাকার একটি প্রাইভেট হসপিটালের চিকিৎসক। আমি আমার ডিউটি শেষ করে কর্মস্থল থেকে যখন ফেরার পথে দুপুর আনুমানিক 3টা বাজে, তখন মিরপুরের একটি রাস্তায়, জনবহুল রাস্তায় আমাকে ছিনতাইকারীরা ধরে এবং ছুরি দেখিয়ে, ভয় দেখিয়ে আমার মোবাইল এবং মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। এমন সংকটকালীন সময়ে অপরাধীরা কিন্তু ঘরে বসে নেই। অপরাধ কার্যক্রম চালিয়ে যেতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে তারা। এটিএম বুথ, বাজারঘাট, এমনকি বাসাবাড়ির নাগরিকদের টার্গেট করে অভিনব কায়দায় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তর বলছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে অপরাধীরা তাদের কৌশল পরিবর্তন করছে। কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে 999-এ কল করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য পরিচয় কেউ যদি আপনাদের বাড়িতে যায়, অবশ্যই তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হয়ে নেবেন। আর যে কাজে তিনি বা তারা এসেছেন সে কাজের বৈধতা সম্পর্কেও নিশ্চিত হয়ে নেবেন। নির্জন রাস্তাঘাটে অপরাধীরা খুব সহজেই ডাকাতি বা ছিনতাই করতে পারে। তাই এটিএম বুথ ও ফার্মেসিতে যারা আসবেন তাদের বিশেষ সতর্কতার সাথে চলাচল করার আহ্বান অপরাধ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 8ই মার্চ দেশে প্রথম 3 করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। এরপর থেকেই বাড়তে থাকে সংক্রমণ ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত শুধু নারায়ণগঞ্জেই সংক্রমিত হয়েছে 542 জন, মৃত্যু হয়েছে 35 জনের। সংক্রমণের হটস্পট এই জেলা থেকে ছড়িয়ে পড়া মানুষের মাধ্যমে সংক্রমিত হয়েছে আরও 44 জেলা। তবে এখনও করোনা রোগী শনাক্ত হয়নি রাঙামাটি, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা এবং ঝিনাইদহে। সংক্রমণ রোধে এ পর্যন্ত লকডাউন হয়েছে 41 জেলা। ইতালি ফেরত এক ব্যক্তির মাধ্যমে নারায়ণগঞ্জে প্রথম সংক্রমিত হয় তার পরিবার। জনসংখ্যার ঘনত্ব ও ভাসমান মানুষ বেশি হয় সংক্রমণ বাড়তে থাকে। এখন পর্যন্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত রোগী এই জেলাতেই। সংক্রমণ রোধে লকডাউন ঘোষণার পরও নানা কৌশলে নারায়ণগঞ্জ ছাড়ছেন অনেকে। এসব মানুষের দ্বারাই সংক্রমণ ছড়িয়েছে বেশিরভাগ জেলায়।
ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে ১১ জেলাতেই সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ ফেরত মানুষের মাধ্যমে। এর মধ্যে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন। সংক্রমণ রোধে লকডাউন হয়েছে মানিকগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও নরসিংদী। চট্টগ্রাম বিভাগের ১০ জেলার মধ্যে নারায়ণগঞ্জ ফেরত মানুষের মাধ্যমে সংক্রমিত হয়েছে ৮ জেলা। এই বিভাগে শনাক্ত রোগী চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও কুমিল্লাতেই বেশি। লকডাউন হয়েছে কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী। রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার মধ্যে ১২ জেলাতে প্রথম রোগী ধরা পড়ে নারায়ণগঞ্জ থেকে যাওয়াদের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত বেশি হয়েছে দিনাজপুর, গাইবান্ধা ও রাজশাহীতে। লকডাউন রয়েছে রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নীলফামারী। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা ও নড়াইলে শনাক্ত রোগী নারায়ণগঞ্জ ফেরত। এছাড়া যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরাতে শনাক্ত হয়েছে করোনা রোগী। লকডাউন রয়েছে খুলনা ও চুয়াডাঙ্গা জেলা। ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ আশঙ্কাজনক। ৪ জেলাতেই প্রথম শনাক্ত রোগী গিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। লকডাউন রয়েছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনায় শনাক্ত রোগীও নারায়ণগঞ্জ ফেরত। লকডাউন রয়েছে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা। এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জেও করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জ থেকে যাওয়া মানুষের শরীরে। সংক্রমণ রোধে লকডাউন রয়েছে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে। নজরুল ইসলাম তামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছে। শুরুতেই যাব কিশোরগঞ্জে, সেখানে আছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, জেলায় এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা কত? আর যেহেতু জেলাটি লকডাউন হয়েছে, তো বাইরে থেকে প্রবেশ করার ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা জারি রয়েছে? প্রশাসন কতটা সতর্ক? যে আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে গতকাল পর্যন্ত ১৭৪ জন করোনা শনাক্ত হয়েছে। আপনাকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, ১৭৪ জন শনাক্ত হয়েছে ২০ এপ্রিলের নমুনা পরীক্ষা পর্যন্ত। তারপর ২১, ২২, ২৩ এই ৩ দিনের নমুনা পরীক্ষা এখনো ঢাকায় আটকে আছে। যদি এই ৩ দিনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তো সংখ্যাটা আরো অনেক ছাড়িয়ে যাবে, এরকমই আমরা জানছিলাম। কিশোরগঞ্জে ওই বাহির থেকে আসা বা বাহির লকডাউন হওয়ার পরে বাহির থেকে লোকজন আসা বা এই ঢোকার এই বিষয়ে প্রশাসন যে বিষয়ে উদ্যোগ নিয়েছেন, প্রশাসন বলছেন যে আমরা খুব তৎপর। আবার ওই প্রশাসনই, জেলা প্রশাসনই কিছু দায়ভার তাদের কাঁধে নিয়েছেন, এরকম যে আমরা লকডাউন করার পরেও, নারায়ণগঞ্জ, ঢাকা লকডাউন হওয়ার পরেও কিশোরগঞ্জের একটা বড় অংশ ঢাকাতে, নারায়ণগঞ্জে শ্রমজীবী বা ছোটখাটো চাকরি করে এরকম কাজ করে খায়। তো তারা ওই লকডাউনের পরেও তাদের পরিবারের কাছে কোনো না কোনো ভাবে তারা ফিরে আসার চেষ্টা করেছে এবং তারা মানে সমর্থ হয়েছে ফিরে আসছে। হেঁটে, ট্রাকে, পিক আপে বা বিভিন্ন উপায়ে জেলায় তারা ঢুকেছে। আমি আপনাকে যে বিষয়টা জানাতে চাই, কিশোরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয় করিমগঞ্জ উপজেলায় একজন মৃত ব্যক্তি। তিনি ঢাকা থেকে এসেছিলেন, আসার পর তিনি অসুস্থ ছিলেন। স্থানীয় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নিয়েছেন। নেওয়ার পর তিনি মারা যান। মারা যাওয়ার পর জেলা স্বাস্থ্য প্রশাসন তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরদিন আমরা জেলাবাসী জানতে পারি যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এর ধারাবাহিকতা পরবর্তীতে ওই হাসপাতালের ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মচারী, স্বাস্থ্যকর্মী কিংবা ওই ফ্যামিলির, ওই মৃত ব্যক্তির ফ্যামিলিরও ৩ জন, তার স্ত্রী, তার বাবা, তার ভাই, তার মা, তারাও আক্রান্ত হয়েছেন। তো পরবর্তীতে এই হলো মানে ঢাকা থেকে আসা রোগীর নমুনায় আক্রান্ত হওয়া। পরবর্তীতে জেলার অন্যান্য উপজেলায় ইটনা, মিঠামইন বা আপনার পাকুন্দিয়া, হোসেনপুর এইসব জায়গায় যে রোগী শনাক্ত হয়েছে, ওইসব রোগী নারায়ণগঞ্জ ফেরত। কিশোরগঞ্জ সদরেও নারায়ণগঞ্জ ফেরত রোগী শনাক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে তারা ওই লকডাউনের মধ্যে বিভিন্ন ভাবে হেঁটে, ট্রাক কিংবা পিক আপ কিংবা মানে কোনো না কোনো উপায়ে তাদের ফ্যামিলির কাছে ফিরে এসেছেন। তাদের পরিবারের আমরা এবার একটু নারায়ণগঞ্জ পরিস্থিতির তথ্য নেব, জানাবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জ থেকে তো যেমনটি বলছিলাম প্রচুর মানুষ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে, তো সেই প্রবণতা কি এখনো অব্যাহত রয়েছে সে বিষয়ে জানাবেন, আর প্রশাসনের নতুন কোনো উদ্যোগ থাকলে সে বিষয়ে জানাবেন। আসলে
নারায়ণগঞ্জে লকডাউন ঘোষণা করার পর থেকেই নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ অবস্থানে নারায়ণগঞ্জের প্রবেশদ্বারগুলি কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে প্রবেশ এবং এখান থেকে বাইরে হওয়ার বিষয়টি কিন্তু তারা বন্ধ করে দেয় এবং নৌপথ এবং নদীপথে কিন্তু একইভাবে তারা এইটা চেষ্টা চালিয়েছে। আমরা যেটা দেখতে পেরেছি যে 3 দফায় কিন্তু তারা 500 জনকে আটক করেছে বিভিন্ন নৌপথে এবং নদীপথে নারায়ণগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো এই বিষয়টি আসলে আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে নারায়ণগঞ্জ একটা শিল্প বাণিজ্য নগরী, এখানে শ্রমিক অধ্যুষিত অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। যখন লকডাউন ঘোষণা করা হলো আসলে অধিকাংশ শ্রমিক এই নারায়ণগঞ্জে যে ভাসমান শ্রমিকরা এখানে থাকেন তারা কিন্তু 64 ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে তারা কাজকর্ম করেন। তো যখন লকডাউন ঘোষণা করা হলো তখন কিন্তু তাদের কাজকর্ম যখন তারা বেকার হয়ে পড়ে, তাদের কিন্তু তাদের রুটি ভাতের যে নিশ্চয়তা সেটা যখন বন্ধ হয়ে যায় তখনই কিন্তু তারা নানা কৌশল অবলম্বন করে নারায়ণগঞ্জ থেকে তারা বেরিয়ে কিন্তু তাদের নিজ জেলাতে তারা চলে যায়, অন্তত তারা এখানে খেয়ে পড়ে থাকতে পারবেন। এই বিষয়টি কারণেই কিন্তু অনেকে বেরিয়ে গেছে এবং সবচেয়ে বড় যে এফেক্টটা হয়েছে যে নারায়ণগঞ্জের গার্মেন্টস সেক্টরে তাদেরকে লকডাউনের পরও কিন্তু আমরা দেখেছি যে দল বেঁধে গার্মেন্টস শ্রমিকরা তারা কর্মপ্রতিষ্ঠানে যোগ দিয়েছে এবং আরেকটি পরিসংস্থান আমরা জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে বিদেশ ফেরত এখানে প্রায় 6000 কর্মী নারায়ণগঞ্জে বিদেশ প্রবাসীরা নারায়ণগঞ্জে প্রবেশ করেছিল। এর মধ্যে তারা তাদের শনাক্ত করতে পেরেছে মাত্র 1200 জনকে। তো বাকি যে প্রবাসীরা ছিল তাদের কিন্তু তারা শনাক্ত করতে পারেনি এবং অধিকাংশই কিন্তু ছিল ইতালি ফেরত এবং তারা তাদের পরিবার পরিজন এবং অবাধ তারা যে চলাফেরা করেছে, মানুষের সংস্পর্শে এসেছে, এইভাবে কিন্তু করোনা সংক্রমণের ইটা নারায়ণগঞ্জে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং নারায়ণগঞ্জে প্রথম যে ইতালি ফেরত প্রবাসী শনাক্ত হয়েছে এরপরে আমরা যেটা লক্ষ্য করেছি যে সে যতদিন নারায়ণগঞ্জে ছিল সে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। প্রথম করোনা শনাক্তের 1.5 মাস পর বাংলাদেশে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4000, যার মধ্যে 85% রোগী ঢাকা বিভাগের আর সবচেয়ে কম রোগী রাজশাহী বিভাগে। লকডাউন করার পরও থামছে না নারায়ণগঞ্জে সংক্রমণের ঊর্ধ্বমুখী রেখা। করোনা শনাক্তের 46তম দিন পার করল বাংলাদেশ। সংক্রমণ ঠেকাতে প্রায় পুরো দেশেই চলছে লকডাউন, তারপরও প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। শনাক্ত শুরুর পর থেকেই প্রথম অবস্থানে রাজধানী ঢাকা, পরেই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। ঢাকা বিভাগের বাইরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম শহরেই শনাক্ত হয়েছে 45 জন, কুমিল্লায় 27, ব্রাহ্মণবাড়িয়ায় 25, লক্ষ্মীপুরে 26 জন, চাঁদপুরে 10, কক্সবাজারে 5, বান্দরবান ও নোয়াখালীতে 4 জন করে রোগী পাওয়া গেছে। তবে এখনও সংক্রমণ হয়নি খাগড়াছড়ি ও রাঙামাটিতে। চট্টগ্রামের পরেই আছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহে রোগী পাওয়া গেছে 68 জন, এরপরে আছে জামালপুর, নেত্রকোনা, শেরপুর। বরিশাল বিভাগে মোট রোগী পাওয়া গেছে 74 জন, যার মধ্যে বরিশালে 34, বরগুনায় 20 ও পটুয়াখালীতে 10 জন। রংপুর বিভাগে সবচেয়ে বেশি রোগী গাইবান্ধায়, 10 জনের বেশি রোগী আছে রংপুর, নীলফামারী ও দিনাজপুরে। এছাড়া খুলনা বিভাগে 37 ও সিলেট বিভাগে 33 জন রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে কম রোগী রাজশাহী বিভাগে 31 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় আক্রান্ত হলে মনোবল হারানোর কিছু নেই বলেছেন করোনা বিজয়ী সাংবাদিকরা। সুষম খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান তাদের। সেই সাথে শরীর চাঙ্গা রাখতে গরম পানির ভাপ নেয়া ও গার্গল করার অভ্যাসের উপর জোর দেন তারা। শারীরিক জটিলতা তৈরি না হলে ঘরেই আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার কথা বললেন তারা। 2 এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার আশিকুর রহমান রাজু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন কুয়েত মৈত্রী হাসপাতালে। 2 সপ্তাহ আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি। আশিকুর রহমান রাজু জানান, করোনা আক্রান্ত হওয়ার পর বেশ কিছু বিষয় মেনে চলেছেন তিনি। আমাদের যে ওষুধগুলো দিত সেটা হচ্ছে যে অ্যাজিথ্রোমাইসিন দিত, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ দিত ওমিপ্লাজা, তারপরে প্রাসিটাবল, তারপর ফ্রানাডিল ঠান্ডার জন্য, আর একটা কর্নিল আপনার এই সময় ম্যালেরিয়া জ্বরের জন্য, আর একটা মোনাস্টেন এর সময় কাশির জন্য। নিজেরাই গরম পানি করতাম, গরম পানি খাইতাম, গরম পানি দিয়ে ভাপ নিতাম বা গরম পানি দিয়ে গার্গল করতাম। আমরা একটু কসরত করতাম যে শরীর ফিট রাখার জন্য।
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেনের পুরো পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়। শাহাদাত সেরে উঠলেও স্ত্রী সন্তান এখনও অসুস্থ। শাহাদাত জানান, মনোবল ধরে রেখে ঘরে থেকেই এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব। হাসপাতালগুলোতে যেহেতু চিকিৎসা সেবা সেই অর্থে আসলে মিলছে না, চিকিৎসকরা বা নার্সরাও কিন্তু ভীত সন্ত্রস্ত, কারণ তারাও আসলে আক্রান্ত হচ্ছেন, যে কারণে বাসায় থেকে চিকিৎসকদের সাথে পরামর্শ করে যেই বিষয়গুলো আছে, যদি কারো জ্বর সর্দি বা ঠান্ডা থাকে সেই ওষুধগুলো খাবেন, এবং পাশাপাশি যে লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে গার্গেল করা বা সবসময় গরম পানি খাওয়া বা লেবু জাতীয় বা লেবুর শরবত এবং আদা বা রসুন, এই জিনিসগুলো যদি কেউ খায়, আমার কাছে মনে হয়েছে যে খুব দ্রুত কিন্তু তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং আমার কাছে মনে হচ্ছে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর তার মূল নিয়ামক হচ্ছে মনোবল যদি কেউ ধরে রেখে বাসায় আইসোলেশনের থেকে চিকিৎসা নেয়, তাহলে হাসপাতাল থেকে দ্রুত তার মুক্তি পাওয়া সম্ভব বলে আমি মনে করি। আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রতি আশেপাশের সবাই সহানুভূতিশীল হবেন, এমনটাই প্রত্যাশা করোনা জয়ী এই দুই সাংবাদিকের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্বাসকষ্ট না হলে কোভিড-19 রোগীর হাসপাতালে যাওয়ারই প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর, ঠান্ডা ও শুষ্ক কাশির জন্য সাধারণ ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন হলে অক্সিজেন, নেবুলাইজেশন ও ইনহেলার সাপোর্ট নিতে হবে। করোনা আক্রান্তের উপসর্গ হচ্ছে জ্বর, সর্দি, শুষ্ক কাশি ও শ্বাসকষ্ট। কিছু ক্ষেত্রে অবসাদ, বমি, গলা ব্যথা, পেট ও মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন, অনেক ক্ষেত্রেই উপসর্গগুলো নমনীয় আকারে দেখা যায়। আক্রান্ত হওয়ার 2 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, তবে গড়ে 5 দিনের মধ্যে উপসর্গ দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনায় রোগীদের 80 ভাগেরই বাসায় চিকিৎসা সম্ভব। চিকিৎসকরা বলছেন, প্রথমত তাদের বাসায় আইসোলেশনে থাকতে হবে। পরামর্শ দিচ্ছেন, জ্বর থাকলে প্যারাসিটামল এবং সর্দি কাশি থাকলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার। যে সমস্ত কোভিড-19 আক্রান্ত মানুষের উপসর্গগুলো খুব মৃদু, তারা বাসায় বসে চিকিৎসা নিতে পারবে। সেক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসা নেবে। যদি তার জ্বর থাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, যদি সর্দি কাশি থাকে সেক্ষেত্রে তারা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাবে। আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে প্রোটোকল ফলো করে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন শুরু করি, এবং এটা একটা নির্দিষ্ট ডে পর্যন্ত চলে। যাদের মাইল্ড এবং মডারেট সিমটম থাকে সেই সব রোগীদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কিছু করার দরকার হয় না। তবে করোনা আক্রান্তের শ্বাসকষ্ট থাকলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং অক্সিজেন, নেবুলাইজেশন ও ইনহেলার সাপোর্ট নিতে হবে। যদি কখনো শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে এই কোভিড আক্রান্ত রোগীগুলোকে কোভিড নির্ধারিত হাসপাতালে যোগাযোগ করে সেখানে ভর্তি হতে হবে। সেখানে তারা অক্সিজেন পাবে, নেবুলাইজেশন পাবে, তাহলেই তারা সুস্থ হয়ে যাবে। শ্বাসকষ্ট যদি মৃদু হয়, যদি অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেন পাওয়ার পরেও দেখা যাচ্ছে তার অক্সিজেনের স্যাচুরেশন 90 ভাগের নিচে, সেক্ষেত্রে এই রোগীগুলোকে আইসিইউতে ট্রান্সফারের প্রয়োজন হয়ে পড়ে। চিকিৎসকরা জানান, আতঙ্কেও রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সে সময় তাকে ক্লিনিক্যাল মনোচিকিৎসক দেখেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপ আর আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতার পরও কোনোভাবেই ঘরে রাখা যাচ্ছে না রাজধানীবাসীকে। সাধারণ এলাকা তো বটেই, লকডাউন করা এলাকাতেও খোলা রয়েছে অপ্রয়োজনীয় দোকানপাট। বেশিরভাগ স্থানেই সকাল থেকে রয়েছে স্বাভাবিক সময়ের মতোই ভিড়। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রাজধানীর আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আর সাধারণ মানুষের বাইরে বের হওয়া কি কমেছে? আর যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কি ধরনের কঠোর পদক্ষেপে যাবেন? দেখুন, গত কয়েকদিন থেকে আমরা রাজধানীতে যে চিত্রটি দেখতে পাচ্ছিলাম, যে মানুষের ঘর থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা, বিভিন্ন অজুহাতে তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, তার আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল থেকে আমরা রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখেছি প্রধান সড়কেও বেশ গাড়ির চাপ রয়েছে। আমি এখন ঠিক যেখানে আছে, আমি যদি এখানকার চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণের ব্যক্তিগত যে সকল যানবাহন রয়েছে, তার পাশাপাশি সিএনজি, রিক্সা এবং মোটর সাইকেল,
এই 4 ধরনের বাহনের কিন্তু আধিক্য রয়েছে সড়কে এবং প্রধান সড়কে এই জায়গাটিতে অন্য যে কোনো সময়ের তুলনায় আমি যদি গত 26শে মার্চের কথা বলি সেখান থেকে যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সরকারি অফিস বন্ধ, তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ, তার পরের কয়েকদিন 1 সপ্তাহ কিংবা 10 দিন যদি আমরা দেখি যে তাদের প্রধান সড়কের যে অবস্থা তার চেয়ে কিন্তু গত কয়েকদিনের অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি কয়েকদিন থেকেই আসলে প্রধান সড়কগুলোতে কাজ করছিলাম। আসলে চিত্র কিন্তু একই, মানুষের ঘর থেকে বের হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু বাড়ছে। প্রথম কয়েকদিন মানুষ সচেতন থাকলেও তারপরে কিন্তু সচেতনতার জায়গাটা অনেকখানি কমে গেছে। আমরা দেখেছি গতকালকে যখন গাবতলী ছিলাম, রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথে পুলিশের বাধা থাকলেও তারা নানা রকম অজুহাতে ঢাকায় প্রবেশের চেষ্টা করছিলেন এবং বের হওয়ারও চেষ্টা করছিলেন। অনেককে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত যখন বিভিন্ন সময় নজরদারির মধ্যে রেখেছেন এবং তারা যখন পুলিশ চেকপোস্ট দিয়েছেন সেখানেও আমরা দেখেছি যে মানুষ নানা অজুহাতে বের হচ্ছেন, তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। বিশেষ করে যে সকল যানবাহন অকারণে বের হয়েছে তাদেরকে আর্থিক জরিমানা করা হচ্ছে, সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে। অনেক মানুষকে দেখেছি তাদেরকে বিনা কারণে যারা বের হয়েছেন র্যাবের পক্ষ থেকে তাদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে, তাদেরকে কয়েক ঘন্টা যাবৎ রোদে দাঁড় করিয়ে রেখেছে। এই ধরনের শাস্তি কিন্তু তারা দিয়েছেন, কিন্তু তারপরেও মানুষ ঘর থেকে কিন্তু বের হচ্ছেন। এখন আমি যেখানে আছি এই সড়কটিতে প্রধান সড়কের এই চিত্র কিন্তু পাড়া মহল্লা বা অলিগলিতে চিত্র কিন্তু আরও ভয়াবহ। আমি যদি অলিগলি চিত্রের কথা বলি সেখানের অবস্থা এতটাই খারাপ যে সেখানে আপনি এখনকার সময় যে কোনো সময় গেলে আপনি বুঝতেই পারবেন না যে এই শহরেও 1000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একটি বিষয় হচ্ছে যে প্রতিদিনই কিন্তু এই করোনা রোগের সংখ্যা বাড়ছে এবং তার মধ্যে অধিকাংশ যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশ কিন্তু রাজধানীর, এবং যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশ কিন্তু এই রাজধানীর। তারপরও মানুষের মধ্যে যে সংক্রমণ বা এই যে ভীতিটা সেটি কিন্তু আসলে খুব বেশি তৈরি হয়েছে বলে মনে হয় না। বারবারই বলা হচ্ছে ঘরে থাকার জন্য এবং সেজন্য সরকার নানা রকম পদক্ষেপও নিয়েছে, কিন্তু তারপরে মানুষের জায়গা থেকে কিন্তু সেটা করতে পারছে না। একটি বিষয় হচ্ছে যে মানুষের সচেতনতার জায়গা থেকে যদি সেটি না করা হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব কিংবা সেনাবাহিনী তারা সবাই মিলে সড়কে থেকে কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো তারা বলছেন যে সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, বিনা কারণে ঘর থেকে না বের হওয়ার তারা পরামর্শ দিচ্ছেন। রাজধানী ঢাকার করোনা পরিস্থিতি বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। বাজারে যে পরিমাণে পণ্য সরবরাহ রয়েছে তার থেকে অনেক কম সংখ্যক ক্রেতা বাজার করতে আসছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার হলেও করোনার শঙ্কায় বেচাকেনা কম বলছেন তারা। তবে অবস্থাতেও সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম খুব একটা কমেনি বলছেন ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, রাজধানীর বাজারগুলোর সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ মোহাম্মদপুরে কেমন দেখছেন, আর এখানকার দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সামাজিক দূরত্বের বিষয়টি সম্পর্কেও বিস্তারিত জানাবেন। এখন আসলে আমরা যেই জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে শহীদ পার্ক মাঠ। এই বাজারটি মূলত টাউন হলে ছিল এবং এখানে যারা কাঁচা বাজার ব্যবসায়ী তাদেরকে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য সিটি কর্পোরেশন এবং পুলিশের পক্ষ থেকে সমন্বয় করে তাদেরকে এই মাঠে নিয়ে আসা হয়েছে। ভিড় আসলে শুক্রবার সকালে আমরা যেমনটা দেখেছি, তবে সেই তুলনায় ক্রেতা সমাগম খুবই কিন্তু কম। যেহেতু কম ভিড় সেক্ষেত্রে কেনাকাটার পরিমাণটা একটু কম, সামাজিক দূরত্বটাও নিশ্চিত হচ্ছে যেহেতু লোক সমাগম কম। তবে আরেকটি বিষয়, সবজির দাম নিয়ে কিন্তু বিস্তর একটু অভিযোগ রয়েছে। গেল সপ্তাহে যে লম্বা বেগুন যেটি বেগুনি তৈরি করা হয় সেটি কেজি ছিল 15 থেকে 20 টাকা ক্ষেত্র বেশি, সেটি এখন 3 গুণ দামে, অর্থাৎ পাইকারি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, সেটি খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে 60 টাকা। এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। আপনি জানেন যে রমজানে শশার একটি চাহিদা থাকে এবং সেই শশাও গেল সপ্তাহে বিক্রি হয়েছে 15 টাকা, সেটি আজকে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ খুচরা যেটি পাইকারি বাজার, অর্থাৎ আমরা যদি কারওয়ান বাজারের কথা বলি সেখানে সেটি বিক্রি হয়েছে কোথাও 30 থেকে 35 টাকা, অর্থাৎ মান ভেদে বিক্রি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কেন বেশি দাম হয়েছে, পাইকাররা, কারওয়ান বাজারের পাইকাররা বলেছেন পরিবহন সংকটের কথা বলছেন, পণ্য সংকটের কথা বলছেন। পরিবহন বিশেষ করে শ্রমিক পাওয়া যায় না যার জন্য দাম বেড়েছে, চাহিদা বেশি যেহেতু পণ্য, এই দুটি পণ্য আসলে অনেকেই কিনছেন। আরেকটি, আমরা যেই সবজিগুলো রয়েছে প্রত্যেকটা সবজিরই কিন্তু দাম ক্ষেত্রভেদে কেজি প্রতি কোথাও 5 টাকা কোথাও 10 টাকা এরকম বেড়েছে। লেবুর চাহিদা বেশি থাকে, আমরা দেখেছি যে লেবুর দামও কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ যেই লেবু হালি প্রতি খুচরা বাজারে বিক্রি হতো 30 থেকে
35 টাকায়, সেটি এখন ওখানে মিনিমাম 50 টাকায় বিক্রি হচ্ছে। জিটি খুচরা অর্থাৎ ভোক্তা পর্যায়ে বা সাধারণ ভোক্তা যারা রয়েছেন তাদের পর্যায়ে গিয়ে সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। সব পণ্যেরই দাম বেড়েছে। তবে এই দাম কেন বাড়ছে সেটি ওই যে পরিবহনের একটি অজুহাত দিয়েছেন ব্যবসায়ীরা, বলছেন পরিবহন সংকটের কথা, পরিবহন পাওয়া যাচ্ছে না এরকম একটি, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে তারা ঢাকায় পণ্য নিয়ে আসতে পারছেন না, পণ্য পচে যাচ্ছে এরকম একটি বিষয়। আমরা এরকম অভিযোগও কথাও পাইকাররা বলেছেন যে যেই বেগুনের দাম অর্থাৎ 30 টাকা ছিল রাত 9টা, গতকাল রাত 9টা কিংবা 10টা 11টার দিকে যখন এটির বেশি চাহিদা হয়েছে, সকালে সেই বেগুনটি বেড়ে অর্থাৎ সেই বেগুন পাইকারি বাজারে কেজি প্রতি বেড়ে 40 থেকে 45 টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ রমজানকে সামনে রেখে আমরা প্রতি বছরই যেমনটা দেখি কাঁচা বাজারের যেগুলো খুব বেশি দরকার সেগুলোর দাম যেরকম বাড়ছে, করোনা ভাইরাসের কারণেও সেই জায়গাটা থেকে ব্যবসায়ীরা কিন্তু একটু পিছু হটেনি, অর্থাৎ আগের বছরগুলোর মতো দাম বাড়িয়ে দিয়েছেন কোনো না কোনো অজুহাত দিয়ে। রাজধানীর কাঁচা বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। করোনা সংকট মোকাবিলায় দায়িত্বশীলতা ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল কনফারেন্সে মহামারী মোকাবিলায় 5 দফা প্রস্তাব দেন তিনি। এক্ষেত্রে উন্নত দেশগুলোকে আরও বেশি করে উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। চীনের উহান থেকে শুরু হওয়া কোভিড-19 এখন বৈশ্বিক মহামারী। দক্ষিণ এশিয়াও এর বাইরে নয়। সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এতে বন্ধ কলকারখানা, ক্ষুদ্র ব্যবসাও, কাজ নেই দিনমজুরদের। তৈরি হয়েছে মারাত্মক অর্থনৈতিক অনিশ্চয়তা। আর তাই করোনার অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে এই উদ্যোগ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। We need robust global leadership from আমাদের G7, G20 এবং OECD থেকে শক্তিশালী বৈশ্বিক নেতৃত্ব প্রয়োজন। জাতিসংঘের নেতৃত্বে বহুমুখী ব্যবস্থাকেও এগিয়ে আসতে হবে। 2020 সালের গ্লোবাল রিস্ক রিপোর্টে সংক্রামক রোগকে একটি মূল ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূচনা বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে জিডিপির 3.5% প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করে অদৃশ্য ও অজানা শত্রুর বিরুদ্ধে লড়তে 5 দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বায়নের বর্তমান পর্যায়ে একটি দেশকে পুরো বিশ্ব থেকে আলাদা রাখা সম্ভব নয়, তাই এখানে বিচ্ছিন্নতার নীতি আর কাজ করবে না। এই প্রণোদনার প্রাথমিক লক্ষ্য কারখানা, সেবা খাত, কৃষি খাত এবং সামাজিক নিরাপত্তা। আমি ইতিমধ্যে আমাদের অর্থনীতির বিভিন্ন খাতের জন্য $11.60 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছি, যা আমাদের জিডিপির 3.5% সমান। এখন পর্যন্ত আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে, তবে মহামারী দীর্ঘায়িত হলে সবার জন্যই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ হতে পারে। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন তিনি। We have taken steps to prevent the spread of the virus from the very beginning of January. জানুয়ারির শুরু থেকেই আমরা কোভিড-19 মোকাবেলায় পদক্ষেপ নিয়েছি। সাধারণ ছুটি ঘোষণার পর দেশের 3/4 এলাকায় এখন লকডাউন। Our measures could keep the fatalities still at low with 127 deaths. বৈশ্বিক জোটগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের আতঙ্ক কাটাতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 46তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4000 আর প্রাণহানি 127 জনের। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। তারা সবাই ঢাকার বাসিন্দা। নতুন শনাক্ত হয়েছে 414 জন। নতুন করে সংক্রমণ ঘটেছে 3 জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শনাক্তের সংখ্যাও। 46তম দিনে এসে করোনা সংক্রমণের সংখ্যা 4000 ছাড়ালো বাংলাদেশে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 414 জন। মোট শনাক্ত দাঁড়ালো 4186 জনে। আর নতুন করে মারা গেছেন আরও 7 জন। এদের মধ্যে 5 জন পুরুষ ও 2 জন নারী। করোনায় আক্রান্ত হয়েছে 414 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন। আরোগ্য লাভ করেছে 16 জন। মোট আরোগ্য লাভ করেছে 108 জন। 46তম দিনেও করোনা শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা।
এরপরই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। এছাড়া করোনায় নতুন করে খুলনা বিভাগের 3 জেলায় রোগী শনাক্ত হয়েছে বলেও জানানো হয়। করোনা শনাক্তের ৪৫ দিনে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতির সাথে বাংলাদেশের তুলনামূলক চিত্র তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরিসংখ্যানের ভিত্তিতে তিনি দাবি করেন বাংলাদেশের অবস্থান ওই দেশগুলোর চেয়ে ভালো। ইতালিতে একই সময় প্রথম আক্রান্ত যখন হয় তার ৪৫ দিনে আক্রান্ত হয়েছিল ১,৩০,০০০, মৃত্যুবরণ করেছিল প্রায় ১১,০০০। স্পেনে যদি আমরা লক্ষ্য করি একই সময় আক্রান্ত হয়েছিল ১ লক্ষ এবং মৃত্যুবরণ করেছিল ১০,০০০। আমেরিকাতে ওই ৪৫ দিনে আক্রান্ত হয়েছিল ১,২০,০০০ এবং মৃত্যুবরণ করেছিল ২৪,০০০। এই তুলনা করলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রথম ৪৫ দিনের অবস্থান অনেক ভালো। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সংগ্রহ করা হয়েছে ৩,৯২১ নমুনা, আর পরীক্ষা করা হয়েছে ৩,৪১৬টি। যুক্তরাষ্ট্রে এখনও দিনে প্রায় ১.৫ লাখ এবং ইতালিতে ৫০,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন দেশে করোনা আক্রান্ত হয়ে ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সংবাদ সম্মেলনে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সবচেয়ে বেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে, এখন পর্যন্ত মারা যাওয়ার সংখ্যা ১৯০ জন। পরের অবস্থানে যুক্তরাজ্য, সেখানে মারা গেছেন ১৫০ জন। এদিকে কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত, মারা গেছেন ৩ জন। স্পেনেও ৩০০ বাংলাদেশি আক্রান্ত, মৃত্যু হয়েছে ৩ জনের। পর্তুগালে আক্রান্ত ২২ বাংলাদেশিদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সিঙ্গাপুরে আক্রান্তের ৪০ ভাগই বাংলাদেশি। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০-রও অধিক। আমরা তাদের বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি। এদিকে দেশে ১৩ জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩২ জনের। নওগাঁ ও ভোলাতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন করোনায় আক্রান্ত নরসিংদীর এক ব্যক্তি। রংপুরে নতুন শনাক্ত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স ও মিঠাপুকুরের এক শিশুসহ ৫ জন। সুনামগঞ্জে ৮ জন ও সিলেটে ৫ জন কোভিড-১৯-এর রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। হবিগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। মানিকগঞ্জের কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের এক চিকিৎসক ও সিংগাইর উপজেলার এক স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও এক কর্মী কোভিড-১৯ পজিটিভ। এছাড়া বরিশাল, লক্ষ্মীপুর, নরসিংদী, পঞ্চগড় ও কুড়িগ্রামের একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এবারে চুয়াডাঙ্গার লকডাউন পরিস্থিতি সর্বশেষ জানাতে যুক্ত হবেন সহকর্মী মানিক আকবর। মানিক, লকডাউন কার্যকরে প্রশাসনের কার্যক্রম কেমন দেখছেন, আর যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সচেতনতা কেমন? সাধারণ মানুষের ভিতরে আমি বলবো কোনো সচেতনতা নেই। সকাল থেকে আমি লক্ষ্য করছি যে মানুষ বাইরে এসেছে এবং ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রয়োজনীয় কাজ মানুষ করছে। মানুষের ভিতরে যে একটু সতর্কতা থাকতে হবে এই বিষয়টি উপলব্ধিতে আসেনি এখনো মানুষের মধ্যে। মানুষ বাইরে এসেছে, যদিও আমরা দেখতে পেরেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হ্যান্ড মাইকে মানুষকে সচেতন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনারা দ্রুত ফিরে যান, ঘরে ফিরে যান, অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না, প্রয়োজন না হলে বাইরে আসবেন না। কিন্তু তারপরেও ভিড় কমছে না। শহরে বেশ কিছু ইজি বাইক এবং রিক্সা, ভ্যান চলাচল করতে দেখা গিয়েছে, যেগুলো লকডাউনে নিষেধ করা হয়েছে। লকডাউন জারি করা হয়েছে গতকাল সন্ধ্যা ৬টা থেকে। এর পরের চিত্র আজকে যদি আমি বলি তাহলে গতকালকের এবং আজকের স্বাভাবিক দৃশ্যের কোনো পার্থক্য নেই। গতকাল রাস্তাঘাটে যেমন মানুষের ভিড় ছিল আজকেও ঠিক একই অবস্থা। আজ থেকে ৩-৪ দিন আগে মানুষ যেভাবে রাস্তায় চলাচল করেছে এখনো পর্যন্ত মানুষ সেভাবেই চলাচল করছে। চুয়াডাঙ্গা জেলাকে এখনো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গায় লকডাউন ঘোষণার আগে এই জেলায় মাত্র 2 জন রোগী শনাক্ত হয়েছিল করোনা ভাইরাসে, কিন্তু হঠাৎ করে গতকাল একজন নার্স সহ মোট 6 জন শনাক্ত হয়। এই শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসন জরুরি বৈঠক করে
গতকাল সন্ধ্যা থেকে চুয়াডাঙ্গা জেলায় লকডাউন ঘোষণা করে। এই লকডাউনের আওতায় অযথা বাইরে আসা যাবে না, চুয়াডাঙ্গা জেলায় কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এমনকি চুয়াডাঙ্গা জেলা 4 উপজেলায় কেউ কোনো এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে পারবে না। চুয়াডাঙ্গা শহর থেকে বাইরে অন্য উপজেলাতেও চলাচলে বিধিনিষেধ করা হয়েছে। যানবাহন ছাড়াও মানুষের চলাচলেও যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলো আমরা মানতে দেখছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্য দিনের মতো মানুষের ভিড় শহরে। সাধারণত শুক্রবারে যে দৃশ্যটি চোখে পড়ে, শুক্রবারে কাঁচা বাজারগুলোতে একটু ভিড় বেশি হয় এবং মানুষের সমাগম বেশি হয়। এই অবস্থা কিন্তু আজকেও আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে লকডাউন পরিস্থিতি। চুয়াডাঙ্গার লকডাউন পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। করোনার কারণে বন্ধ গণপরিবহন, তবে সীমিত আকারে চলছে সিএনজি অটোরিকশা, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। এ খাতে প্রতিদিন 500 কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি পরিবহন মালিকদের। তাই এ খাতে সহজ শর্তে ঋণের পাশাপাশি পরিবহনের নিবন্ধনের মেয়াদ 6 মাস সময় বাড়ানোর দাবি তাদের। করোনা প্রতিরোধে জেলায় জেলায় লকডাউন। টার্মিনালে পড়ে আছে দূরপাল্লা আর আন্তঃজেলায় চলাচলকারী প্রায় 1 লাখ গণপরিবহন। এসব গণপরিবহন বন্ধ পড়ে থাকায় বেকায়দায় পরিবহন মালিকরা। সীমিত আকারে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রী কম থাকায় কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছেন না তারাও। তাই গাড়ির কিস্তি পরিশোধ নিয়ে সমস্যায় রয়েছেন অনেকে। প্রতিদিনই 10,000 টাকা করে ইনকাম লস। আমার যত লস, তাহলে ড্রাইভারটা আরো লস। সিএনজি মালিকরা বলতেছে কিস্তি না দিতে পারলে গাড়ি আমাদেরকে হ্যান্ডওভার করে দাও। কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা নেই, তবে গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় ভাড়া কম পাচ্ছেন তারা। এতে পরিবারের খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন অনেকে। আমার 2টা গাড়ি, একটা কিস্তিতে আর একটা কিস্তি ছাড়া। তো মনে করেন 2টা গাড়ি যখন স্বাভাবিকভাবে চলাফেরা করতো, তখন মনে করেন যে 2টা গাড়ি চলে মোটামুটি আমি কিস্তিটা কিছুটা পরিশোধ করতে পারতাম, কিছু আবার আটকে যেত। দেশে 3 লাখ কাভার্ড ভ্যান চলাচল করলেও ভাড়া কম থাকায় বিপুল লোকসানের দাবি বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির। তো আমাদের এই 950 কোটি টাকা লস হলে সেই লসটা যদি সরকার আমাদের পিছনে, প্রধানমন্ত্রী আমাদের পিছনে দেখে, তাহলে আমাদের আর মনে কারো আমার দরকার প্রয়োজন মনে করি না। ট্রাক মালিকদের দাবি, পণ্য পরিবহনের জন্য মাত্র 10 ভাগ ট্রাক সড়কে চলাচল করলেও ভাড়া কমে যাওয়ায় অলস পড়ে আছে বেশিরভাগ পরিবহন। এর মালিকরাও আর্থিক ক্ষতিগ্রস্ত, তার টাকা পয়সা নাই, শ্রমিকদেরও নেই। করোনায় পরিবহন সেক্টরে 15,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। পরিবহন খাতের জন্য আলাদা প্রণোদনার দাবি জানান তিনি। 4 লক্ষ বাস ট্রাকের সাথে যেসব শ্রমিক ইনভলভ, এইসব মিলিয়ে এই গাড়িগুলো যদি বন্ধ থাকে টোটালি এবং শ্রমিকেরও যদি কর্মহীন অবস্থা থাকে, তাহলে প্রায় দৈনিক 500 কোটি টাকার মতো দৈনিক লোকসান হয় এই খাতে, এই সেক্টরে। এটা মালিকদের ব্যাংক লোনের টাকা ছাড়া, ব্যাংকের যে ইন্টারেস্ট ছাড়াই এটা আনুমানিক আমাদের হিসাব। এছাড়াও যেসব পরিবহনের নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে সেগুলোর জন্য 6 মাস সময় বাড়ানোর দাবি জানান পরিবহন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা দেখবেন, তারাবিতে সর্বোচ্চ 12 জন অংশ নেওয়ার নির্দেশ, আয়োজন হবে না ইফতার মাহফিলও। ভারী বৃষ্টি। করোনা আক্রান্তদের চিকিৎসায় কক্সবাজার সদর হাসপাতালে চলছে আইসিইউ, এইচডিইউ এবং ভেন্টিলেটর স্থাপনের কাজ। উখিয়াতে তৈরি হচ্ছে 200 শয্যার আধুনিক আইসোলেশন ইউনিট, যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর অনুদানে হচ্ছে এসব কাজ। কক্সবাজার 250 শয্যার সদর হাসপাতালে 10 শয্যার আইসিইউ এবং 10 শয্যার এইচডিইউ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। স্থাপন করা হবে আধুনিক ভেন্টিলেটর যন্ত্র। আগামী মাসের শুরু থেকে চিকিৎসা সুবিধা পাবে রোগীরা। আইসিইউর সাথে এইচডিইউর সাথে ফুল প্যাকেজ থাকবে, অর্থাৎ আইসিইউর স্পেশালিস্ট, আইসিইউ স্পেশালিস্ট ডক্টরস, আইসিইউ নার্স, কনসার্নের সবাই এই স্পেশালিস্ট থাকবে। আমাদের টোটাল 1 মাস, 1 মাসের ভিতরে 10 দিন চলে গেছে, আশা করি আর 20 দিনের ভিতরে এটা কমপ্লিট হবে। জেলা প্রশাসক জানালেন, করোনা ছাড়াও অন্য জটিল রোগে আক্রান্তরা উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন সেখানে।
আমি বেশ কিছুদিন আগে ইউএনএইচসিআরকে রিকোয়েস্ট করেছিলাম, তারা একটা প্রকল্প নিয়েছে যে 10 বেডের একটা আইসিইউ ফ্যাসিলিটিস আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে এখানে তারা ডেভেলপ করবে উইথ ভেন্টিলেশন সিস্টেম যা আছে যেটা দরকার সেটা। এদিকে উখিয়া কলেজের পাশে দ্রুত গতিতে চলছে 200 শয্যার আইসোলেশন ইউনিট নির্মাণ। উখিয়া, টেকনাফ ও কক্সবাজারের মানুষের জন্য 1900 শয্যার এই হাসপাতালটি প্রস্তুত হচ্ছে। এই হাসপাতালে এসব এলাকার মানুষ, সেই সাথে রোহিঙ্গা জনগোষ্ঠী সেবা নিতে পারবে। কক্সবাজার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে 7 জনের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সুনামগঞ্জ ও সিলেটের হাওড়াঞ্চলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দ্রুত এসব এলাকার বোরো ধান কাটার তাগিদ দেওয়া হয়েছে। স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহারের মাধ্যমে ধান কাটার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জে কাজে লাগানো হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। এই যন্ত্র ব্যবহারে শ্রমিকের তুলনায় কম খরচে ফসল ঘরে তোলা সম্ভব। করোনার প্রভাবে শ্রমিক সংকটে ঘরে ধান তোলা নিয়ে শঙ্কায় ছিলেন হাওড়াঞ্চলের কৃষকরা, কিন্তু সরকারের ঘোষণার পর কেটে গেছে সে সংশয়। কৃষি বিভাগের সহযোগিতায় জেলায় 106টি কম্বাইন্ড হারভেস্টার ও 112টি রিপার দিয়ে চলছে ধান কাটা মারাই। এর মধ্যেই জেলার 36 ভাগের বেশি ধান কাটা শেষ হয়েছে। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় হাওড়ে বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই অবস্থায় ধান দ্রুত ঘরে তুলতে কৃষকরা তাই ভরসা করছেন কম্বাইন্ড হারভেস্টার নামের এই যন্ত্রের উপর। এটা ভাবাতে মানুষের অনেক উপকার হইব ধান কাটার। এই যে সরকারে দিছে এটা তো খুব ভালো হয়েছে, আমাদের ধান কাটার জন্য সুবিধা হয়েছে, বাঙ্গানি হয়ে যায়, খাটা হয়ে যায়, সাথে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আরো যদি আয় আমরা থাকদায় ফসলটা তুললে আমরা আদায় হইল। কৃষি বিভাগ বলছে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটায় প্রচলিত পদ্ধতির তুলনায় সময় ও খরচ অনেক কম লাগে। আবহাওয়া বিরূপ না হলে খুব দ্রুত এই যন্ত্রের মাধ্যমে হাওড়ের ধান উঠবে কৃষকের গোলায়। আমাদের কম্বাইন্ড হারভেস্টার রিপার দ্বারা যান্ত্রিকভাবে আমরা ধান কর্তন শুরু করেছি এবং স্থানীয় শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক সহ বাহির থেকে আগত শ্রমিকগণ দ্বারা আমরা আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ধান কাটতে সমর্থ হব। হাওড় ও নিচু এলাকায় ধান দ্রুত ঘরে তুলতে দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো শ্রমিকরাও যোগ দিয়েছে কাটা মারাইয়ে। সব ঠিক থাকলে সময় মতো ফসল ঘরে তুলতে পারবেন চাষিরা। তবে ধানের ন্যায্য মূল্য ঠিক রাখার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাওড়াঞ্চলের ধান কাটা প্রসঙ্গে আরও জানাতে বা সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, হাওড়া অঞ্চলের কতগুলো হারভেস্টার মেশিনের ধান কাটা চলছে আর কবে নাগাদ এই ধান কাটা শেষ হতে পারে, কৃষি বিভাগ কি বলছে? দেখুন, সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে হারভেস্টার মেশিন রয়েছে 106টি এবং 112টি রয়েছে রিপার মেশিন, অর্থাৎ প্রায় 2 শতাধিকের উপরে যান্ত্রিকভাবে ধান কর্তন করা হচ্ছে সুনামগঞ্জের যে হাওড়া অঞ্চলে। তো এখন পর্যন্ত আসলে ধান কর্তন করা হয়েছে 44%। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাদির সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে 29 জাতের যে ধানগুলা রয়েছে সেই ধানগুলা কাটতে একটু বিলম্ব হবে, কারণ হচ্ছে এই হাওরের তল দেশে কিন্তু এই ধানগুলা রোপণ করা হয়েছিল, যার ফলে কিন্তু এই ধানগুলো একটু পাকতে একটু দেরি হবে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে 29 যে জাতের যে ধানটা রয়েছে সেই ধানটা যেহেতু হাওরের তল দেশে এবং বিলম্বে চাষাবাদ হয়েছিল, যার ফলে কিন্তু একটু পাকতেও একটু বিলম্ব হচ্ছে, যার ফলে আরো সপ্তাহখানেক লাগবে এই ধান কাটতে। আর 28 জাতের যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিন্তু হারভেস্টার এবং রিপার মেশিন দ্বারা ইতিমধ্যে কর্তন করা শেষ হয়ে গেছে, এখন মারাই এবং ধান শুকানোর কাজ চলছে। তো আপনাকে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিবুর রহমানের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন আবহাওয়া পূর্বাভাস। তো তিনি জানিয়েছেন যে এখন আজকেও মেঘালয়ের যে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে কিন্তু সুনামগঞ্জে এই বৃষ্টিপাতটা কিন্তু অব্যাহত রয়েছে, ভোররাত্র থেকে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। তো এই বৃষ্টিপাত যদি বেশি থাকে তাহলে কিন্তু একটি সমস্যা দেখা দিবে হাওড় অঞ্চলে ধান শুকানো এবং ধান মারাই করা।
এবং যে এখন পর্যন্ত যে জমিতে আধা পাকা অবস্থায় ধানগুলো রয়েছে সেই ধানগুলো কাটতে কিন্তু কৃষকরা অনেকটাই বিড়ম্বনার শিকার হবে। তো তারপরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যে যেই সমস্ত জমিতে ধান 70% পেকে গেছে বা 80% পেকে গেছে সেই ধানগুলো যেন তারা দ্রুত সময়ের মধ্যে কেটে নেয়, কারণ যেহেতু আগাম বন্যার একটা পূর্বাভাস রয়েছে সেই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে এই প্রচারটুকু কৃষকদের করছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তারা প্রশাসনের যে কর্মকর্তারা আছে তারা একটি তদারকি কমিটি করেছে, বিভিন্ন উপজেলায় তারা প্রশাসনের কর্মকর্তারা কিন্তু কৃষকদেরকে তদারকি করছেন যেন তারা দ্রুত ধান কেটে নেয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে আজকে থেকে কিন্তু 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আর এই বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে কিন্তু সুরমা নদীর পানি এবং যে শাখা নদী, বিশেষ করে জাদুকাটা নদী, মেঘালয়ের পাদদেশ থেকে এই জাদুকাটা নদী দিয়ে পানি প্রবাহিত হয়। এই পানি প্রবাহিত হলে কিন্তু হাওরে পানি প্রবেশ করার একটা আশঙ্কা হচ্ছে এবং বড় ধরনের একটা বন্যার পূর্বাভাস করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আর যদি এই 2-4 দিনের মধ্যে যদি ধান কর্তন না করা হয় তাহলে কিন্তু সুনামগঞ্জবাসী একটা বিপাকেই পড়ে যাবে বলে আমাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তো আসলে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদিও ধান প্রায় 74% কর্তন করা হয়ে গেছে, কিন্তু ধান শুকানোটাই হচ্ছে বড় সমস্যা। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিপাত হলে কিন্তু আমরা গতকালকে যে পরিবেশ দেখেছি, গতকালকে কিন্তু সারা দেশেও যদি বৃষ্টিপাত হয়েছে কিন্তু সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত ছিল না। সুনামগঞ্জে কিন্তু খরা রুদ্রই ছিল। তো সারাদিন কিন্তু কিষানের কিন্তু ধান শুকিয়েছে। তো আজকে বৃষ্টিপাত থাকায় কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে কৃষকরা। তো এই ছিল সুনামগঞ্জের ধান কাটার সর্বশেষ পরিস্থিতি। সুনামগঞ্জের ধান কাটা পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। দ্বীপ উপকূলের পাশাপাশি রাঙামাটির কাপ্তাই লেকের প্রত্যন্ত অঞ্চলে করোনার সতর্কতায় স্থানীয় প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। নৌ সদস্যদের ব্যবস্থাপনাতেই চলছে কর্মহীন ও দরিদ্রদের ত্রাণ বিতরণ। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত, সামাজিক দূরত্ব বজায় সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারেও কাজ করছে নৌবাহিনী। ছোটখাটো ব্যবসা ও কাপ্তাই লেকে মাছ শিকার করেই জীবিকা চলে রাঙামাটির প্রত্যন্ত এলাকার বেশিরভাগ মানুষের। গত 1 মাস ধরে করোনা আতঙ্কে বিভিন্ন উপজেলার দুর্গম এলাকার বাজার দোকানপাট বন্ধ হওয়ায় এসব মানুষের উপার্জন বন্ধ, ঘরে নেই খাবার। দুর্গম এলাকার কারণে সরকারি সহায়তাও পৌঁছেনি সময় মতো। তবে এখন থেকে সেসব এলাকায় করোনা পরিস্থিতি সামলাতে কাজ শুরু করেছে নৌবাহিনী। কাপ্তাই লেকের প্রত্যন্ত এলাকায় নৌকায় করে তারা পৌঁছে দিচ্ছে খাবার সহ নানা সহায়তা। ক্ষুদ্র নিগোষ্ঠীর পাশাপাশি টান দেওয়া হচ্ছে বসবাসকারী বাঙালিদেরকেও। এগুলো পেয়ে তো আমরা এখন খুশি, কয়েকদিন হলো সময় কাটাতে পারবো আর কি। এখন এই সমস্যার মধ্যে যে আমাদের বাংলাদেশ নৌবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটার জন্য আমাদের কাছে, ওনাদের কাছে আমাদের হাজার হাজার শুকরিয়া। প্রতিদিন 300 পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সহায়তা সামগ্রী। এছাড়া স্থানীয়দের করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং, জনসমাগম এলাকায় জীবাণুনাশক ছিটানোর কাজও করছেন নৌ সদস্যরা। যারা পাহাড়ি এলাকায় রয়েছে, দুর্গম এলাকায় রয়েছে, তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণটা পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে অনেকেই জীবিকা বা উপার্জনের যে পন্থা ছিল সেটি বন্ধ হয়ে গেছে। সো আমরা চেষ্টা করছি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণটি পৌঁছে দেওয়ার, এবং একই সাথে আমরা তাদেরকে ঘরে অবস্থান করে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য তাগিদ দিচ্ছি এবং প্রচারণা চালাচ্ছি। সাধারণ ছুটির মধ্যে পাহাড়ি এই জনপদে বন্ধ আছে সব ধরনের বাজার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, যা প্রভাব ফেলেছে এখানকার সাধারণ মানুষের জীবনেও। এই প্রেক্ষাপটে এখানে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ নৌবাহিনী, যা আগামী আরও অন্তত 4 মাস চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাপ্তাই, রাঙামাটি। রমজান মাসে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে তারাবির জামাতে 12 জনের বেশি অংশ না নেয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামাতে 2 জন হাফেজ ও 10 জন মুসল্লি অংশ নিতে পারবেন। ইফতার মাহফিল আয়োজন করা যাবে না। এর আগে মসজিদে জুমার নামাজেও মুসল্লির অংশগ্রহণ সীমিত করা হয়। সেই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়গুলোতে ও জমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। করোনায় বিশ্বে একদিনে 6,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 1,90,000। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 84,500। বিশ্বে মোট সংক্রমিতদের সংখ্যা 27 লাখেরও বেশি। নতুন করে 2,300-র বেশি মানুষের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা 50,000-এর কাছাকাছি। নতুন করে আক্রান্ত হয়েছে 31,000-এরও বেশি।
এদিকে সংক্রমণ ও মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে নতুন করে 440 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 25,500 ছাড়িয়েছে ইটালিতে। করোনায় নতুন করে যুক্তরাজ্যে 638, ফ্রান্সে 516, স্পেনে 440 ও ব্রাজিলে 407 জনের মৃত্যু হয়েছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালালো যুক্তরাজ্য। বৃহস্পতিবার 2 জন স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয় এই ভ্যাকসিন। 3 মাস পরীক্ষা নিরীক্ষা শেষে ভ্যাকসিন প্রস্তুত করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। এই ভ্যাকসিন পরীক্ষার জন্য 800 স্বেচ্ছাসেবীর তালিকা করা হয়েছে। এর আগে মার্স ভাইরাসের জন্য ভ্যাকসিন প্রস্তুত করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা, যা বেশ সফলতা পায়। ভ্যাকসিনটি কাজ করছে কিনা তা জানতে নতুন করে আক্রান্তের সংখ্যার উপর নির্ভর করতে হবে। আক্রান্তের সংখ্যা কমলে বুঝতে হবে প্রতিষেধকটি কাজ করছে। এদিকে করোনায় যুক্তরাজ্যে 24 ঘণ্টায় 638 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো 18,500, আর মোট আক্রান্ত হয়েছে 1,38,000-এর বেশি। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলে সতর্ক করেছে ব্রিটিশ সরকার। করোনা মহামারীর কারণে বিশ্বের 90% শিক্ষার্থী গৃহবন্দী। বিভিন্ন দেশে লকডাউন জারি থাকায় বাধ্য হয়েই 4 দেয়ালের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এ অবস্থা দীর্ঘায়িত হলে ধনী পরিবারের শিক্ষার্থীদের চেয়ে দরিদ্র ঘরের শিক্ষার্থীরা পড়বেন বেশি ক্ষতির মুখে বলে মনে করছে ইউনেস্কো। আর এর জন্য শিক্ষা খাতে বিদ্যমান বৈষম্যকেই দায়ী করছেন বিশ্লেষকেরা। স্কুলে প্রবেশের সময় হাত ধোয়া, ক্লাসে 6 ফিট দূরত্বে বসা, এই সবকিছুই দেখা গেছে গেল সপ্তাহে ডেনমার্কে চালু হওয়া স্কুলগুলোতে। তাইওয়ানে সরকারি লকডাউন না থাকায় করোনার ঝুঁকির মধ্যেই চালু স্কুল। সব রকম সতর্কতা মেনে চলেছে ক্লাস। তবে বিশ্বের বাকি বেশিরভাগ অঞ্চলের চিত্রই ভিন্ন। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের অধিকাংশ দেশেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজ, যার কারণে অনিশ্চয়তায় কয়েক কোটি শিক্ষার্থী। ইউনেস্কো বলছে বিশ্বের 90% শিক্ষার্থী এই মুহূর্তে লকডাউনে গৃহবন্দী। এই গৃহবন্দিত্বের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তাদের শিক্ষা জীবনে। 4 দেয়ালে বন্দী থাকা অবস্থায় সাংসারিক জীবনের নানা জটিলতা ও সংঘাত প্রত্যক্ষ করতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে উন্নত দেশগুলোতে চালু রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষাদান কর্মসূচি। কোথাও কোথাও মক টেস্ট ও আগের পারফরমেন্সের ভিত্তিতে উচ্চতর শ্রেণীতে শিক্ষার্থীদের উন্নীত হওয়ার বিষয়ে পরিকল্পনা চলছে। কিছু দেশে চালু করা হয়েছে অনলাইন এক্সাম পদ্ধতি। এসব পদক্ষেপের ফলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারছে ধনী পরিবারের শিক্ষার্থীরা। তবে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর চিত্র পুরোপুরি ভিন্ন। বেশিরভাগ দেশে ইন্টারনেট সহজলভ্য না হওয়ায় চালু করা যায়নি অনলাইন ক্লাস কার্যক্রম। অন্যান্য শিক্ষা সম্পর্কিত সেবা পাওয়ার সুযোগও সবার জন্য সমান নয়। তাই নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা ভয়াবহ শিক্ষা বৈষম্যের শিকার হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই বৈষম্য বেশি দেখা যাবে বলে ধারণা তাদের। আবার লকডাউনের দীর্ঘ বিরতি শেষে শিক্ষা প্রতিষ্ঠান চালুর পর শিক্ষার্থীদের স্কুলের পরিবেশের সাথে মানিয়ে নিতে সমস্যা হতে পারে বলে মনে করছেন শিক্ষকরা। তাই বিরতির সময়ও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।